রিয়্যাক্টে কোড তো অনেকেই লেখে, কিন্তু রিয়্যাক্টের মতো করে চিন্তা করতে পারে কজন? দেখুন, কোড লেখা আর এর পেছনের দর্শনটা বোঝা এই দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। চলুন আজ আমরা সেই দর্শনটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা, রিয়্যাক্ট শিখতে গিয়ে কখনো কি এমন মনে হয়েছে যে আমি তো কোড লিখছি, ফাংশন, কম্পোনেন্ট সবই ব্যবহার করছি, কিন্তু ভেতরে আসলে কি হচ্ছে? যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে একদমই চিন্তা করবেন না। এই অনুভূতিটা কিন্তু প্রায় সবারই হয়। আর এই যে একটা ধোঁয়াশার মতো অনুভূতি, এটা কাটানোর সবচেয়ে সেরা উপায় হলো রিয়্যাক্ট মেন্টাল মডেল বোঝা। দেখুন, এটা কিন্তু কোনো রুল বুক না। এটা আসলে একটা একটা চিন্তার ধরন, একটা মাইন্ডসেট, যা আমাদের শেখায় কিভাবে রিয়্যাক্টের মতো করে ভাবতে হয়। আর এর ফলে অ্যাপ্লিকেশনগুলো অনেক গোছানো হয়। তো চলুন শুরু করা যাক। প্রথম আর সবচেয়ে জরুরি বিষয়টাই হলো এই মাইন্ডসেট শিফট। মানে রিয়্যাক্টকে শুধু একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি হিসেবে দেখলে চলবে না। এটা একটা সম্পূর্ণ নতুন মানসিকতা। আর যারা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট থেকে সরাসরি রিয়্যাক্টে আসেন, তাদের জন্য এই পরিবর্তনটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। আর কথাটা একবার ভাবুন তো, কি দারুণ একটা ব্যাপার! এই নতুন চিন্তার ধরনটা একবার আয়ত্ত করে ফেলতে পারলেই কিন্তু একজন প্রো লেভেল ডেভেলপার হওয়ার দিকে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। পথটা যেন অনেক মসৃণ হয়ে যায়। আচ্ছা, তো এই মাইন্ডসেটটা আসলে কিভাবে কাজ করে? চলুন একেবারে আসল প্রক্রিয়ায় ঢোকা যাক। রিয়্যাক্ট স্টাইলে ভাবার প্রথম ধাপটাই হলো কোনো ইন্টারঅ্যাক্টিভিটি, কোনো ডেটা এসব নিয়ে ভাবার আগেই পুরো ডিজাইনটাকে ভেঙে একটা স্ট্যাটিক অ্যাপ তৈরি করে ফেলা। ব্যাপারটা এরকম, প্রথমে পুরো ইউজার ইন্টারফেসটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করে নিতে হবে, ঠিক যেন লেগো ব্লক দিয়ে কিছু একটা বানাচ্ছেন। প্রত্যেকটা ব্লক হলো একটা কম্পোনেন্ট। এর পরের কাজ হলো কোনো রকম ডেটা ক্লিক করলে কি হবে এসব কিচ্ছু না ভেবে শুধু ওই লেগো ব্লকগুলো বা কম্পোনেন্টগুলো জুড়ে দিয়ে অ্যাপটার একটা কঙ্কাল বা স্ট্যাটিক ভার্সন তৈরি করা। এতে সুবিধাটা কি জানেন? এতে করে কোডিংয়ের সবচেয়ে বড় অংশটা শুরুতেই হয়ে যায়। আর স্টেট বা ডেটার মতো জটিল জিনিসগুলো নিয়ে শুরুতে একদমই মাথা ঘামাতে হয় না। মানে চিন্তাগুলোকে আলাদা করে ফেলা যায়। বেশ, আমাদের অ্যাপের কঙ্কাল তো রেডি, কিন্তু এটা তো এখনো স্থির, তাই না? এবার এটাকে জীবন্ত করার পালা। আর এখানে আসে স্টেট আর ডেটা ফ্লোর কনসেপ্ট। এ দুটো জিনিসই কিন্তু অ্যাপটাকে ডাইনামিক করে তোলে। তো তৃতীয় ধাপে আমাদের কাজ হলো খুঁজে বের করা কোন কোন ডেটাগুলো সময়ের সাথে সাথে বদলাবে। এই বদলানো ডেটাগুলোই হলো স্টেট। আর চতুর্থ ধাপে ঠিক করতে হবে এই ডেটাগুলো কিভাবে ওপর থেকে নিচের দিকে, মানে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে যাবে। কারণ মনে রাখতে হবে রিয়্যাক্টে ডেটা কিন্তু সবসময় একদিকেই চলে, মানে ওয়ান ওয়ে। এখানে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব দরকার। এই যে চারটা ধাপের কথা বললাম, এগুলো কিন্তু সবসময় একটার পর একটা হবে এমন কোনো মানে নেই। কাজ করতে গিয়ে দেখবেন প্রায় হয়তো ধাপ ৪ থেকে আবার ধাপ ২-এ ফিরে আসতে হচ্ছে। আর এটা কিন্তু একদমই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এতে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, পুরো ব্যাপারটা কি এখনো একটু থিওরিটিক্যাল লাগছে? কোনো সমস্যা নেই। চলুন একটা খুব সহজ, একেবারে বাস্তব একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। এই উদাহরণটা শুনলে আশা করি পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একটা অ্যাপ বানানো অনেকটা একটা রেস্টুরেন্ট চালানোর মতো। একটা রেস্টুরেন্ট খোলার সময় প্রথমে কি করা হয়? মেনু ডিজাইন করা হয়, টেবিল চেয়ার কোথায় কোনটা থাকবে সেই অরেঞ্জমেন্টটা করা হয়, তাই না? তখন কিন্তু কোনো কাস্টমার নেই, কোনো খাবারও রান্না হচ্ছে না। এই যে প্রাথমিক কাঠামোটা, এটাই হলো আমাদের অ্যাপের স্ট্যাটিক ভার্সন। আর এরপর এরপর যখন কাস্টমার আসে, অর্ডার দেয়, আর ওয়েটাররা রান্নাঘর থেকে খাবারটা নিয়ে ঠিকঠাক টেবিলে পৌঁছে দেয়, এই যে একটা গোছানো প্রক্রিয়া, এটাই হলো রিয়্যাক্টেড ডেটা ফ্লো আর স্টেট ম্যানেজমেন্ট। রান্নাঘর হলো আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট, আর টেবিলগুলো চাইল্ড কম্পোনেন্ট। ডেটা মানে খাবার একমুখী পথে রান্নাঘর থেকে টেবিলে যাচ্ছে। তো এই যে মেন্টাল মডেল, এই যে রেস্টুরেন্টের উদাহরণ, সব তো বোঝা গেল। কিন্তু আসল প্রশ্নটা হলো এই চিন্তার ধরনটা কিভাবে নিজের অভ্যাসে পরিণত করা যায়। চলুন এবার সেই বিষয়েই কথা বলি। দেখুন, সত্যি কথাটা হলো শুধু থিওরি পড়ে বা টিউটোরিয়াল দেখে এই মাইন্ডসেটটা আয়ত্ত করা প্রায় অসম্ভব। এর জন্য একটাই রাস্তা খোলা আছে: প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। নিজের হাতে কোড লিখতে হবে, ভাঙতে হবে, আবার গড়তে হবে। যত বেশি প্রজেক্ট বানানো হবে, এই রিয়্যাক্ট স্টাইলে চিন্তা করার ক্ষমতাটা তত বেশি স্বাভাবিক হয়ে উঠবে।
এটা অনেকটা সাইকেল চালানোর মতো। প্রথমে ভাবতে হয়, পরে এমনিই হয়ে যায়। একটা ছোট্ট টিপস দেই, পরের প্রজেক্টটা শুরু করার আগে, কোড লেখার আগেই একটা কাগজে কম্পোনেন্টগুলো এঁকে ফেলুন। কোনটা প্যারেন্ট, কোনটা চাইল্ড, একটা ট্রিয়ের মতো করে। দেখবেন চিন্তার প্রক্রিয়াটাই কেমন বদলে গেছে। তাহলে এই পুরো আলোচনার পর এখন ভাবার পালা, পরের রিয়্যাক্ট প্রজেক্টটাতে এই ধাপগুলো ব্যবহার করে কিভাবে আরও গোছানোভাবে কাজটা শুরু করা যায়। শুধু কোড না, বরং একটা স্ট্রাকচার নিয়ে ভেবে কাজটা শুরু করলে কেমন হয়।